এ বাড়িতে কেউ নেই নাকি রে লালটু? দেখ তো কেউ আছে কিনা, ডাক তো। এই সুকান্ত, সুকান্ত বাড়িতে আছো নাকি? হরিপ্রসাদ বাবু তোমাকে ডাকছেন, একবার এই দিকটা আসো তো। লালটু, তোকে একটা কথা বলি, আমার চাইতে বয়সে কিন্তু তুই অনেক ছোট। আমার নাম ধরে তুই ডাকতে পারিস না। ভালোই ভালোই বলছি, শুধরে নে। আর হরিপ্রসাদ বাবু, আপনার সামনে লালটু আমার নাম ধরে ডাকছে, আপনি তো কিছুই বলছেন না। আরে তেমন কিছু না, তুমি ঘরে আছো কিনা সেজন্য ওরকম ভাবে ডাকছিলাম। ঠিক আছে, লালটু তো বললো ওভাবে তোমাকে ডাকেনি। আর লালটুর কথা বাদ দাও, ওসব পরে আমি দেখে নিচ্ছি। তোমাকে যে একটা কথা বলেছিলাম সে ব্যাপারে কি ভাবলে তুমি? আমি তো তখনই আপনাকে বলে দিয়েছি আমার এই জমি আমি বিক্রি করব না। তারপর আপনি বারবার একই কারণে এখানে আসছেন কেন? জমি বিক্রি করলে আমি নিজ থেকেই তো আপনার কাছে যেতাম। এই জমিটা আমার দরকার, এই জমিটা আমাকে বিক্রি করে দাও। তোমাকে আমি অন্য জায়গায় অন্য একটা জমি দেব। এটা আমার বাপ দাদার ভিটে, এটা বিক্রি করতে পারবো না, আপনি চলে যান এখান থেকে। ভালোই ভালোই বলছি, কথা গায়ে লাগছে না। ঠিক আছে, পরে দেখে নিচ্ছি তাহলে। চলো তো লালটু। কে এসেছিল ওখানে? কার সাথে কথা বলছিলে? আরে তেমন কিছু না, ওসব বাদ দাও তো। বাদ দেবো আমি? শুধু জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলছিলে। আমি তো এখানে রান্না করছি, সেজন্য ওখানটা যেতে পারলাম না। কে এসেছিল? দু তিনজন লোকের কথা শুনলাম। কে আবার আসবে? ওই হরিপ্রসাদ বাবু আর লালটু এসেছিল। লালটু সাহস বেশি হয়েছে, আমার নাম ধরে ডাকছিল, এই জন্য দুটো কথা কাটাকাটি হলো। হরিপ্রসাদ বাবু আমাদের বাড়িতে কেন? নাম ধরার কথাটা বাদ দাও, কি জন্য এসেছে সেটা বলো। তোমাকে তো কতদিন আগেই বললাম হরিপ্রসাদ বাবুর আমার এই জমিটা চাচ্ছে। জমির বদলে তিনি অন্য জমি আমাকে দিতে চাচ্ছেন, কিন্তু আমি তো এই জমি তাকে দেব না। সেসব নিয়ে আমাকে উল্টোপাল্টা কথা বলল, হুমকি দিয়ে গেল। শুনেছি হরিপ্রসাদ বাবু মানুষ তেমন একটা ভালো না, গ্রামে সবাই সেটা বলে। তার সাথে যে কোনো রকমের ঝামেলায় জড়ানো তোমার একদমই উচিত হবে না গো। তুমি কি চাচ্ছ আমি আমার বাপ দাদার ভিটে মাটি তার কাছে এখন বিক্রি করে দিই? আমি তেমন কিছুই বলছি না, বলেছি তার থেকে একটু দূরে থাকাই আমাদের ভালো। তিনি মানুষ ভালো না, ভয় লাগে তার ব্যাপারে। গ্রামের মানুষজন আছে তো, সবাই জানে উল্টোপাল্টা কিছু করলে গ্রামের সবার কাছে আমি বিচার দেব। তখন তিনি একা কিছুই করতে পারবেন না। তুমি রান্না বান্না করো, আমি মাছ ধরতে গেলাম। সেই সকাল থেকে আপনি এভাবে চিন্তিত হয়ে হাঁটাহাঁটি করছেন। হাঁটাহাঁটি করলে কোনো কিছু সমাধান হবে? দুপুরের খাবার দেওয়ার জন্য বললাম, আপনি খাবারও খেলেন না। আমার মেজাজটা খুব খারাপ হয়ে আছে। আমি এ গ্রামের মোড়ল, সুকান্তের মতো একটা ছোট লোক কিনা আমাকে না বলে দেয়। ব্যাটার সাহস তো কম নয়। সেখানে কিছুই তো বলতে পারলেন না, এখানে এসে বললে লাভ হবে? সেখানে যদি কিছু বলতে পারতেন তাহলে তো কাজ হতো নাকি? এখানে আমি কি বলবো? বাপ দাদার জায়গা জমি যদি আমাকে লিখে না দিতে চায়, জোর করলে গ্রামবাসী আছে সবাই এসে আমার বিরুদ্ধে কথা বলবে, তখন তো আমি নিজেই একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। তাহলে নিশ্চয়ই অন্য কোনোভাবে এই সুকান্তকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আপনার সাথে বেয়াদবি করেছে, সেটা আমিও কোনোভাবে মেনে নিতে পারছি না। গা আমার জ্বলছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুদ্ধিটা কাজ করবে কিনা সেটা নিয়ে ভাবছি। কি বুদ্ধি বাবু? বর্ষার তো শেষ দিক, আমাদের গ্রামে তেমন ইলিশ মাছও ধরা পড়ে না। সুকান্ত তো জেলে, গ্রামবাসী তেমন একটা ইলিশ মাছও পাচ্ছে না। সুকান্তর নাম করে সবার কাছে ইলিশ কচুর দাওয়াত পৌঁছে দেব। গ্রামবাসী সবাই মিলে ওর বাড়িতে গেলে যখন দেখবে কোনো আয়োজন হয়নি, সবাই ওকে অপমান করবে। এমনি এমনও হতে পারে এই অপমানে এবং গ্রাম ছেড়ে চলেও যেতে পারে। এটা আপনি ঠিক কথা বলেছেন, তাহলে এই কাজটাই করে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই চল। কি খবর? তোমরা সবাই কেমন আছো? দিনকাল কেমন কাটছে তোমাদের সবার? হ্যাঁ, আমাদের দিনকাল তেমন একটা ভালো কাটছে না। বর্ষার শেষ দিকে ইলিশ কচু খেতে চেয়েছিল,
গ্রামের সবাই আপনার কাছে। হ্যাঁ, আপনি তো কিছুই জানালেন না। আরে সে খবর নিয়েই তো তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের না খাওয়াতে পারলেও গ্রামের অন্য এক ব্যক্তি তোমাদের সবাইকে শেষ বর্ষায় ইলিশ কচুর দাওয়াত দিয়েছে। সেখানে গেলে সবাই খেতে পারবে। আপনি যেটা পারবেন না গ্রামের অন্য লোক সেটা কিভাবে পারবে সেটাই তো বুঝতে পারছি না। আমার তো বয়স হয়েছে, ঠিকঠাক মতো পারছি না অনেক কিছুই। তবে গ্রামের জেলে সুকান্ত আগামীকাল দুপুরবেলায় তোমাদের সবাইকে তার বাড়িতে ইলিশ কচুর দাওয়াত দিয়েছে। সে নাকি জালে কিছু মাছ পেয়েছে, আমাকেও দাওয়াত দিল এবং বলেছে যে গ্রামের সবাইকে জানিয়ে দিতে। তাই আমি নিজ দায়িত্বে তোমাদের কাছে জানিয়ে গেলাম। আপনার কথা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। আরে হরিপ্রসাদ বাবু যদি নিজের কথা বলতেন তাহলে না বিশ্বাস করতে না? যেহেতু গ্রামের জেলে সুকান্তের কথা বলেছে, এখানে বিশ্বাস না করবার মতো কোনো কিছু নেই, মানে কোনো কিছু নেই। কিন্তু হরিপ্রসাদ বাবুর এখানে কোনো স্বার্থ নেই। সুকান্ত তোমাদের বলতে বলেছে, সেই জন্যই আমরা বলতে আসলাম। যাবে না যাবে তোমাদের ব্যাপার। যাব না মানে কি আবার? অবশ্যই কালকে পুরো পরিবার নিয়ে যাব। আপনাদের ধন্যবাদ কথাটা জানানোর জন্য। কি হঠাৎ করে গ্রামবাসী তোমরা সবাই মিলে আমার বাড়িতে কি উদ্দেশ্যে কিছুই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই সুকান্তদা আমাদের সাথে মজা করছে। বাসার মধ্যে অবশ্যই সকল খাবার দাবার সাজিয়ে রেখেছে। সুকান্তদা যে মজার সেটা তো আমরা আগে থেকেই জানি। সুকান্ত তার দাওয়াতের জন্য আমি পুরো পরিবার নিয়ে এখানে এসেছি। সবাই মিলে পেট ভরে খাবো, তাও আবার ইলিশ কচু এই বর্ষার দিনে। আহা, ভাবতেই জিভে জল চলে আসে। কি গো গিন্নি, এরা কি সব বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি কিছু বুঝতে পারছো নাকি? আরে আরে মজা করো না, আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। আমাদের জন্য ইলিশ কচুর যে দাওয়াতটা দিয়েছো সেই খাবারের জন্য আমরা এখানে এসেছি। সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, চলো চলো খাবার দাও। এসব কথা কে বলেছে তোমাদের? আমি তো কোনো আয়োজন করিনি। কে বলেছে মানে কি? হ্যাঁ, তুমি নিজে থেকেই তো সবাইকে দাওয়াত পাঠিয়েছো, এখন আবার অস্বীকার করছো? যদি আমাদের খাওয়াবে না তাহলে দাওয়াত দিলে কেন? সুকান্তদাকে এতদিন ভালো মনে করতাম, এই লোকটা আসলে একটা বজ্জাত লোক। এর যে খারাপ লোক আমি পৃথিবীতে আর দেখিনি। পুরো পরিবার নিয়ে আসলাম, অপমানিত হতে হলো ওর বাড়িতে। এখন আর কেউ আসবে না ওর কাছে। আমরাও গরিব, কিন্তু ওর মতো ছোট লোক না, অসভ্য কোথাকার। এখানে আর এক মুহূর্তও নয়, এখন থেকে গ্রামের কোনো লোক এই লোকটার কাছে আসবে না। চলো সবাই। কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। সবাই আমার সাথে এমনটা কেন করলো আমি তো কিছুই জানি না। জীবনের আগে কখনো আমি এভাবে অপমানিত হইনি। জীবনে এই প্রথম কেউ আমাকে এভাবে অপমান করে গেল। না 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 না, এর অপমান আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমার কি দোষ, কি দোষ? আমিও তো বুঝতে পারছি না। আরে তুমি এভাবে ভেঙে পড়ো না। নিশ্চয় কেউ আমাদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র সাজিয়েছে। তোমাকে কি বলে যে সান্ত্বনা দেব আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না। যে গ্রামের মানুষেরা সব সময় আমাকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসতো, তারাই কিনা শেষ পর্যন্ত আমাকে এভাবে অপমান করলো। এত এত খারাপ কথা বললো আমাকে। আমি এই গ্রামবাসীদের সামনাসামনি কিভাবে হব, তাদের সাথে কিভাবে মুখ দেখাবো সেটাই তো বুঝতে পারছি না এখন। এতদিন ধরে আমি যে সুনাম অর্জন করেছি, এক নিমেষেই সকল কিছু ধূলিসাৎ হয়ে গেল। কিছুই ধূলিসাৎ হয়নি। মানুষ অপমান করলে আমরা দমে যাব না, তাহলেই হলো। সবাই বলে গেল আমাদের সাথে কেউ কথা বলবে না। মনে হচ্ছে আমাদের এক ঘরে করে দিয়ে চলে গেল সবাই। যখন সত্যিটা বেরিয়ে আসবে তখন দেখবে সবাই আমাদের কাছেই ছুটে আসবে। এসব ভাবতেই আমার প্রচণ্ড খারাপ লাগছে, কোনো কিচ্ছু ভালো লাগছে না। এসব নিয়ে তোমার আর ভাবতে হবে না। তুমি নদীতে যাও, গিয়ে দেখো মাছ পাও কিনা। আমাদের থেকে তো মনে হচ্ছে কেউ মাছ কিনবেও না। এত কথা বলো না তো, তুমি আগে মাছ ধরে আনো, তারপর দেখা যাবে। জালটা কেমন ভারী ভারী মনে হচ্ছে আজকে বিশাল বড় মাছ বেঁধেছে জালে। তাহলে এত ভারী জাল কখনোই তো হয় না। যেদিন আমরা বেশি করে মাছ পাই জালে সেদিন এত ভারী থাকে জাল। আমারও তো তেমনটাই মনে হয়। অনেক দিন পর হয়তো বা আমাদের ভাগ্যের চাকা খুলেছে। যা যা, যে পরিমাণ ভারী, ও বাবারে, যে পরিমাণ ভারী, বড় মাছই বেঁধেছে বলে তো মনে হচ্ছে। তাড়াতাড়ি জালটা টেনে তোল।
এত ভারী জাল তুলতেও তো পাচ্ছি না। জোরে জোরে দুজনে একসাথে হাত লাগাই, তাহলে বড় মাছ শুদ্ধ জালটা টেনে তোলে যাবে। কে কি জালের মধ্যে একটি লাশ? কার লাশ এটা? দেখে তো মনে হচ্ছে সুকান্ত দাদার লাশ, কিন্তু সুকান্ত দা মারা গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। সর্বনাশ হয়েছে। আমার মনের মধ্যে তো কু ডাকছে। আমরা গতকাল সবাই মিলে তাকে অপমান করেছি, সেই জন্য কিনা আত্মহত্যা করেছে। ওই বাবা! আরে না না, সামান্য এই কারণে সুকান্ত দা আত্মহত্যা করবে কেন? আমরা তো রেগে তখন তাকে দু কথা শুনিয়েছি, পরবর্তীতে সবাই তো একসাথেই মাছ ধরতাম। রাধিকা বৌদি হয়তো কিছুই জানে না। চল চল, তাড়াতাড়ি লাশটা নিয়ে তার বাড়ির দিকে চল। আরে রতনদা, নারায়ণদা, তোমরা এখানে এসেছো? ভালোই করেছো। আমি তো মনে মনে তোমাদেরকেই খুঁজছিলাম। ওদের বাড়িতে গিয়েছিলাম, শুনেছি তোমরা বাড়িতে নেই। তোমরা এখানে এসে ভালোই করেছো। কালকে বিকেলে সুকান্ত মাছ ধরতে গেল নদীতে, এখনো বাড়ি ফেরেনি। আমার খুব চিন্তা হচ্ছে। তোমাকে যে কি বলি বৌদি, সেটাই তো বুঝতে পারছি না। কি বলতে চাচ্ছো? সুকান্ত দান আমাদের মাঝে নেই গো। সামনে যে লাশটা দেখতে পাচ্ছ পর্দা দিয়ে ঢাকা, এটাই সুকান্তদার লাশ। আমরা নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছি। হয়তো বা কোনো কারণে নদীতে ডুবে মারা গেছে। না না, আমি বিশ্বাস করি না। সুকান্ত কোনোভাবেই মারা যেতে পারে না। নদীতে ডুবে কি হয়েছে তোমরা বলো। আমরা তো কিছুই জানি না। মাছ ধরতে গিয়ে দেখি হঠাৎ করে জালের মধ্যে ভারী কিছু বেঁধেছিল। আমরা ভেবেছি বড় মাছ, পরে তুলে দেখি সুকান্তদার লাশ। আমার মনে হয় অসুস্থ হয়ে মাছ ধরতে ধরতে নদীর মধ্যে পড়ে গেছে, না হলে ভূত পেতনি মেরে ফেলেছে। না না, হতে পারে না। আমার স্বামী হয়তো দুঃখে আত্মহত্যার পথে বেছে নিয়েছে। এত করে বলেছে তুমি দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী। আমরা লাশ তুলে এনেছি, আমাদের দোষারোপ করো না। কেউই তো জানে না, জানি না কিভাবে মারা গেছে। আমি ভালো করেই জানি সুকান্ত কাঁদছিল, কোনোভাবেই তোমাদের অপমান মেনে নিতে পারেনি, এজন্যই হয়তো আত্মহত্যা করেছে। যাই হয়েছে কেউ জানি না, তা লাশের সৎকারের ব্যবস্থা করছি আমরা। কিরে লালটু, তুই এভাবে ছুটে আসলি যে? মনে হচ্ছে কেউ তোকে দৌড় কাটিয়েছে। খুব একটা ভালো খবর আছে আপনার জন্য, সেই জন্যই আমি ছুটে আসলাম। যেই মাত্র খবরটা আমার কানে আসলো, খবরটা শুনলে আপনি খুশিতে আত্মারা হয়ে যাবেন। তুই যেভাবে দৌড়ে আসছিলিস আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমাদের কুকীর্তি আবার কোথাও প্রকাশ পেয়ে গেল নাকি। তা দেখছি উল্টে তুই এখন আনন্দের সংবাদ নিয়ে এসেছিস। তাড়াতাড়ি তোর আনন্দের সংবাদটা দে, আমার ভয়টা দূর হোক। হ্যাঁ, আপনার ভয় পেতে হবে না, বিশাল বড় খুশি সংবাদ। আমরা যে পরিকল্পনা করেছিলাম তা একদম সফল হয়েছে। এভাবে যে সফল হবে সেটা কোনোভাবে ভাবতে পারিনি। গ্রামবাসীর অপমানে সুকান্ত নাকি নদীতে ডুবে আত্মহত্যা করেছে। সকালে রতন নারায়ণ মাছ ধরতে গিয়ে জলের মধ্যে তার লাশ উঠে আসে। এসব তুই কি বলছিস? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না তোর কথা। আমি একদম ঠিক কথাই বলছি, নিজের চোখে দেখে এসেছি। মানুষ বললে বিশ্বাস করতাম না। তাহলে তো ভালোই হয়েছে। এখন ওই জমি আমি দখল করে নেব। এত বড় একটা খবর এনে দিয়েছি, আপনি কিন্তু আমাকে পুরস্কৃত করবেন। অবশ্যই করব। আজকে তো আমার বড় খুশির দিন। কালকে গিয়ে ওই জমি আমি দখল করে নেব। ওই বিধবা কিছুই করতে পারবে না। মেয়েটার বয়স তো বেশি হয়নি, এর মধ্যেই স্বামী মারা গেল, মেয়েটা বিধবা হয়ে গেল। ভাবতেই দুঃখ লাগছে লালটু। বাবু, আপনার উচিত এই বিধবা নারীর দায়িত্ব নেওয়া। আপনি তো গ্রামের ভালো মানুষ। আরে রাধিকা, তুমি কেঁদো না, আমি আছি তো। তুমি তো এখনো বুড়ো হয়ে যাওনি, তাই না? তুমি চাইলে আমি তোমার দায়িত্ব নিতে পারি। আপনি এসব কি কথা বলছেন? আমার স্বামী মারা যাননি একটা মাত্র দিন হয়েছে, তার মধ্যে আপনি এসব খারাপ কথা আমাকে বলছেন? আপনি কি মানুষ না জানোয়ার? আপনার চেহারা দেখতেও আমার লজ্জা লাগছে। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। এত বড় কথা বাবুকে? বাবু গরিবদের উপকার করতে নেই বাবু, আপনি যেটা করতে এসেছিলেন সেটাই করুন তাহলে। দেখলে তো লালটু, মানুষের উপকার করতে গেলে তাদের পছন্দ হয় না। সমস্যা নেই,
উপকার করলাম না। রাধিকা শোনো, তোমাকে বলছি, এখানে এখন তোমরা কেউ নেই, এই জমিটা তোমাদের ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এটা আমার স্বামীর বাড়ি, আমি কোনোভাবেই এ বাড়ি ছাড়বো না। তোমার ভালোর জন্যই তো বলছি, একলা একটা মেয়ে মানুষ এ বাড়িতে থাকবে, রাত বিরেতে কোনো সমস্যা তো হতে পারে, বোঝোই তো। তাই বলছি এখান থেকে চলে যাও, জমিটা আমাকে দিয়ে দাও, দরকার হলে কিছু পয়সা নিয়ে নাও। আমার স্বামীর জমি ছেড়ে আমি কোনোভাবেই যাব না, আপনি এখান থেকে চলে যান। বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। কিরে লালটু, তোকে টাকা দিয়ে রেখেছি কেন? তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস কি? যা, এখনই এই হতচ্ছাড়িটিকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। এ কি রাধিকা বৌদি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? তোমরা তো এখনো কিছুই বুঝতে পারোনি, আমি সবটা বুঝে ফেলেছি। আমার স্বামীর মৃত্যুর জন্য এতদিন আমি তোমাদের দোষারোপ করেছি, তবে এখন বুঝতে পারছি আসলে তোমাদের কোনো দোষ নেই। দোষ হলো সব হরিপ্রসাদ বাবু আর লালটুর। কি বলছো বৌদি? কিছুই তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো না। হরিপ্রসাদ বাবুর আগেই নজর ছিল আমাদের জমিটার উপরে, অনেকবার আমাদের জমিটা হাতিয়ে নিতে চেয়েছে, সুকান্ত কোনোভাবে রাজি হয়নি, তাই তিনি এই খারাপ ফোন দিয়ে এঁটেছিলেন। আমাদের বাড়িতে কচু ইলিশের দাওয়াত তোমাদের কে দিয়েছে বলো তো? আমাদের তো হরিপ্রসাদ বাবু এবং লালটুই দিয়েছিল। তারা বলেছে তোমরা নাকি তাদেরকে জানিয়েছো, তাদের আমাদের বলতে বলেছে। আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো, সুকান্ত জমি দেয়নি, সেজন্য আমাদের নামে মিথ্যে কথা রটিয়েছে। দাওয়াত না দেওয়া সত্ত্বেও তোমাদের কচু ইলিশের দাওয়াত দিয়েছে শেষ বর্ষায়। তোমরা এসে সেই দাওয়াত না পেয়ে সুকান্তকে অপমান করেছো, আমাদের অপমান করেছো। জিনিসটা তো আসলে একটা অনেকটাই সন্দেহজনক হচ্ছে। তার জন্যই সুকান্ত মরেছে, তোমরা তো কিছুই জানতে না। তবে তখন তোমরা আমাদের কথা শোনোনি, অপমান করেছো, সেই দুঃখে সুকান্ত আত্মহত্যা করলো। এখন হরিপ্রসাদ বাবু আর লালটু মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের জমি জমা দখল করে নিয়েছে। এখন সবটাই পরিষ্কার হয়েছে, গ্রামবাসী সবাইকে জানাচ্ছি, রাতে ওদেরকে আটকে দেবো। হ্যাঁ, এখন গেলে পালিয়ে যেতে পারবে। বৌদি, তুমি আমাদের সাথে চলো। দেখলে তো বাড়িটা কেমন করে দখল করে নিলাম। সব কিছু জোর দিয়ে হয় না, অনেক কিছু আছে যা বুদ্ধি দিয়ে করতে হয়। আপনার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি। ছোট্ট একটা পরিকল্পনায় সবকিছু কিভাবে আমরা হাতিয়ে নিলাম। কোথাও আমার দোষ পড়লো না, সুকান্ত অপমানিত হলো, ডুবে মরল, রাধিকা গ্রামবাসীকে দায়ী করেছে, মাঝখান থেকে আমি বেঁচে গেলাম। আপনি অনেক কিছু অবিচার করেছেন, এখন আপনার মুখোশ উন্মোচন হয়েছে। আপনি সব কিছু সঠিকভাবে করতে পারেননি, তার আগেই ধরা পড়ে গেলেন হরিপ্রসাদ বাবু। এ কি, তোমরা সবাই এখানে কি করছো? আপনি যে একজন ভণ্ড প্রতারক সেটা জানার জন্যই সবাই এখানে আসলাম। আপনার নিজের মুখের কথা বাইরে থেকে সবাই শুনতে পেয়েছে, আপনি যে কত বড় কালপ্রিট সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। তোমরা হয়তো ভুল বুঝছো। এতদিন আমরা ভুল বুঝেছিলাম, এখন সঠিক বুঝতে পেরেছি। আমার কোনো দোষ নেই, তোমরা আমাকে ছেড়ে দাও। যা করেছে হরিপ্রসাদ বাবু করেছে, আমি কিছু জানি না। এরা দুজনেই এর সাথে জড়িত, আমি চাই তোমরা এদেরকে শাস্তি দাও। সবাই এখনো দাঁড়িয়ে আছো কেন? এদের দুজনকে গণপিটুনি দাও। আর এই লালটুকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন? ওকে তো হরিপ্রসাদ বাবুর মতো এই কাজটার সাথে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল। গ্রামের সবাই দুজনের লাশ একসাথে দেখতে পেত, সবার উচিত শিক্ষা হতো, তখন কেউ আর খারাপ কাজ করতো না এভাবে। এখানে মূল আসামি হচ্ছে হরিপ্রসাদ বাবু, সে তার উচিত শিক্ষা পেয়েছে, শাস্তি পেয়েছে। লালটু তো আমাদের গ্রামের ছেলে, ওকে একদম গণপিটুনি দিয়ে মেরে ফেলা ঠিক হতো না। না না, লালটুকে মেরে ফেলা ঠিক হবে না। যখন পুলিশ আসবে এই লালটু হরিপ্রসাদ বাবুর পাপের কথা জানাবে, না হলে আমরা দোষী হব। রাধিকা বৌদি একদম ঠিক কথাই বলেছে। কিরে লালটু, সত্যি কথা বলবি তো, না হলে কিন্তু তোকেও মেরে ঝুলিয়ে দেবো গাছের সাথে। আমি একদম সত্যি কথা বলবো, তোমরা আমাকে আর মেরো না। আমাকে যদি আর মারো তাহলে আমি এমনিতেই মরে যাব। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, ক্ষমা যাচ্ছি। যা করেছে হরিপ্রসাদ বাবু করেছে, আমি শুধু সাথে ছিলাম। পুলিশে আসলে কোনো উল্টোপাল্টা কথা বললে তোকে কিন্তু পুলিশের সামনে গণপিটুনি দিয়ে মেরে ফেলবো, তখন পুলিশ কিচ্ছু করতে পারবে না। কার বিরুদ্ধে কেস করবে বল?
বিশ্বাস করো, সত্যি কথা বলছি। হ্যাঁ, তোমরা আমাকে মেরো না, বাড়িতে আমার ছেলে সন্তান আছে, ছেড়ে দাও। তোকে তো ছেড়ে দিতে পারবো না। পুলিশ তোকে যে শাস্তি দেওয়ার দেবে। হরিপ্রসাদ বাবু তার উচিত শাস্তি পেয়েছে। তোমরা সবাই তাহলে এখানে থাকো, আমি এখনই পুলিশকে খবর দিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।